আমি সেখানে খুব দ্রুত সময়ের মধ্যে ফুটেজটা সংগ্রহ করি এবং অফিসে খুব দ্রুত পাঠাই। পাঠানোর পর এই ফুটেজ যখন 7 দিনের রিমান্ড, দেখা গেল শিক্ষার্থীর এটি এত পরিমাণে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়, মুহূর্তে ঝড় তুলে সোশ্যাল মিডিয়া, দেশি বিদেশি গণমাধ্যমে। যারা এই বিশেষ করে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন বা যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের পক্ষ থেকে একটা কৃতজ্ঞতার বাণীও কিন্তু আমরা শুনতে পাইনি। নেতৃবৃন্দকে বলবো তারা যাতে একটা সুষ্ঠু তালিকা তৈরি করে, যাতে করে এবং আমাদের মাল্টিমিডিয়া রিপোর্টারদের মধ্যে যারা বিভিন্নভাবে ট্রমায় ভুগছে, যারা অসুস্থ হয়েছে, তাদের যাতে সুস্থভাবে তাদের চিকিৎসার ব্যবস্থা করা যায়। তিনি সেখান থেকে আমাদেরকে জানান যে তারা সন্ধ্যাবেলায় একটা কর্মসূচি দেবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কর্মসূচিটা 5 তারিখ লাইব্রেরির সামনে থেকে শুরু হয়, আসলে কোটা মুভমেন্টের 2024-এর যে কোটা মুভমেন্ট যেটি শুরু হয় জুলাই অভ্যুত্থানের শুরুর আগে, যেদিন আসলে 2024-এর যে 5 জুন যেদিন আসলে হাইকোর্টের রায় বাতিল করে দেওয়া হয়েছিল যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে যে কোটা ছিল, সেই কোটা যে পুনর্বহাল করে যে রায় দিয়েছিল, এবং সেই দিন সারাদিন আসলে আমি হাইকোর্ট চত্বরের দিকে ছিলাম এবং এই রায়টা ঘোষণার পরপরই আমি আসলে খুঁজতেছিলাম যে এই যে রায়টা দিয়েছে, এই রায়ের প্রতিবাদে আসলে শিক্ষার্থীরা আসলে কি বলবেন। তবে সেই জায়গা থেকে খুঁজতে খুঁজতে আমার সাথে তখন ছিলেন আমার কলিগ এবং আমার ইউনিভার্সিটির জুনিয়র নোমান আমার সাথে ছিলেন, আমার বাইকের পিছনে দুজনে একসাথে সেদিন ঘুরেছি। এবং আমরা পরবর্তীতে দেখলাম যে আসলে বিতর্কের ঊর্ধ্বে যে আমরা আক্তার হোসেনকে সেদিন কল করেছিলাম এবং আক্তার হোসেন সেদিন আমাদেরকে রিসিভ করে ঠিক শান্তিনগরে জায়গায় আমাদের একটা জায়গায় সময় দেন এবং সেখানে আমরা দুপুরের পরপরই তার ইন্টারভিউ করি এবং তিনি সেখান থেকে আমাদেরকে জানান যে তারা সন্ধ্যাবেলায় একটা কর্মসূচি দেবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কর্মসূচিটা 5 তারিখ লাইব্রেরির সামনে থেকে শুরু হয়, আসলে কোটা মুভমেন্টের 2024-এর যে কোটা মুভমেন্ট যেটি শুরু হয় কিন্তু 5 তারিখ, এবং সেটার যে শুরু এবং 5 আগস্ট যে শেষ হয় শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে, সেই জুলাই এবং জুনের যে 5 তারিখ এবং 5 আগস্ট পর্যন্ত প্রত্যেকটা মুভমেন্টে যে মাল্টিমিডিয়া রিপোর্টাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং যে ভূমিকা পালন করেছেন, যেটি অতুলনীয় এবং প্রশংসনীয় একটি জায়গায়। মাল্টিমিডিয়া সাংবাদিকদের নিয়ে কিছু বৈষম্য আমরা সবসময় দেখে আসছি। আমি মাল্টিমিডিয়া সাংবাদিক না, কিন্তু যেটা আমি ফিল করি তাদের যে বৈষম্যটা, তাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নে বলি বা ডিআরইউতে বলি, বিশেষ করে ডিআরইউতে তাদের সদস্যপদ দেওয়া হয় না। তারা 5 বছর 7 বছর সাংবাদিকতা করছে, অথচ তাদের কোনো সদস্যপদ দিচ্ছে না। একটাই পরিচয়, তারা মাল্টিমিডিয়া সাংবাদিক, তাদের পরিচয়, তাদের সদস্যপদ দেওয়া হবে না। তো এটা আসলে হইতে পারে না। আমি শহীদ ভাই এখানে আছেন, তো ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আমি চাই একটা আলোচনা নিয়ে আসা হোক, ডিআরইউ ডিউজে প্লাস ক্রাব কেন্দ্রিক একসাথে বসে কীভাবে তাদের সদস্যপদটা দেওয়া যায় সেই ব্যবস্থাটা আপনি করবেন। একই সাথে যে তাদের বসার কোনো জায়গা এখন পর্যন্ত আমি জানি তাদের নাই, তো তাদের একটা স্থায়ী অফিসের ব্যবস্থা যদি করা যায়। এখানে আমি আবারও শহীদ ভাইকে অনুরোধ করবো, আসলে সে আসলে এখন আমাদের প্রতিনিধি, এখানে সাংবাদিকদের অভিভাবক হিসেবে আছেন, যেভাবে হোক তাদের একটা অফিসের ব্যবস্থা করে দেওয়া। আমরা যারা মাল্টিমিডিয়া রিপোর্টার মাঠে ছিলাম তাদের অনেকেই কিন্তু আহত হয়েছিলেন এবং পরবর্তীতে একটা বিষয় বলতে পারি, যারা আন্দোলন করেছে তারা কিন্তু সকালে যারা আন্দোলন করেছে তারা সন্ধ্যার পর থাকেনি, আবার রাতে যারা এসছে তারা যে কোনো একটা বেলা তারা করেছে। কিন্তু আমরা মাল্টিমিডিয়া সাংবাদিক যারা মাঠে ছিলাম তারা কিন্তু 24 ঘন্টাই আন্দোলনের সাথে ছিল, তারা মাঠে ছিল 24 ঘন্টা। এর মধ্য দিয়ে যারা আহত হয়েছে, আমি নেতৃবৃন্দকে বলবো তারা যাতে একটা সুষ্ঠু তালিকা তৈরি করে, যাতে করে এবং আমাদের মাল্টিমিডিয়া রিপোর্টারদের মধ্যে যারা বিভিন্নভাবে ট্রমায় ভুগছে, যারা অসুস্থ হয়েছে, তাদের যাতে সুস্থভাবে তাদের চিকিৎসার ব্যবস্থা করা যায় সে ব্যাপারটা সংশ্লিষ্টরা একটু দেখবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে এই জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব যেটি হয়েছে, সেখানে মাল্টিমিডিয়া রিপোর্টারদের কি ভূমিকা ছিল সেটি আমরা অনেকের কাছ থেকেই শুনেছি এবং অনেকে অনেক ধরনের স্মৃতিচারণ করেছেন জুলাই আন্দোলনে তাদের ভূমিকা নিয়ে। আমি বরাবরই একটি আক্ষেপের বিষয় দেখেছি যে মিডিয়া সংস্কার কমিশন গঠন করা হয়েছে, কিন্তু জুলাই বিপ্লবের পরও মিডিয়াতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি, চোখে পড়েনি। এমনকি
আমাদের এই বিপ্লবে যাদের ভূমিকা ছিল, সম্মুখ সারি থেকে যারা যে সকল গণমাধ্যম কর্মীরা মিডিয়া কাভারেজ করেছে, তাদের সম্মানজনক কোনো ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি বা রাষ্ট্রীয় ব্যবস্থাও হয়নি। শুধু তাই নয়, যারা এই বিশেষ করে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন বা যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের পক্ষ থেকে একটা কৃতজ্ঞতার বাণীও কিন্তু আমরা শুনতে পাইনি। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং দুঃখের বিষয়। সেই সাথে আমরা অনুরোধ করব, আজকে আমাদের এখানে রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি আছেন এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিবও রয়েছেন জয়নাল হিসেবে। আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের মাল্টিমিডিয়া রিপোর্টারদের যে স্বীকৃতির প্রয়োজন, রাষ্ট্রীয়ভাবে আপনাদের পক্ষ থেকে সেই দাবিটা তুলে ধরবেন। সেই সাথে আমাদের প্রত্যেকটি মাল্টিমিডিয়া রিপোর্টার যাদের প্রফেশনালি যারা বিভিন্ন মেইনস্ট্রিম গণমাধ্যমে আছেন, তাদের যাতে সাংবাদিক ইউনিয়নে সদস্যপদ যাতে সহজ প্রক্রিয়ায় হয়, সেইটিও আমরা আমাদের সম্মানিত সভাপতির কাছে আমরা সে আবেদন করব। সবশেষ আমরা এই গণ অভ্যুত্থানের যে তথ্যগুলো গণমাধ্যমে তুলে ধরেছি, টেলিভিশন থেকে শুরু করে অনেক ধরনের প্রতিবন্ধকতা ছিল, চাইলে তুলতে পারতো না। আমরা মাঠে থেকে কি করেছি, যে ঘটনা এই এক দফা থেকে শুরু করে প্রত্যেকটি ঘটনাকে অনেক সময় হাউজের অনুমতি নিয়ে, কখনো আমরা নিজেরা সবকিছু প্রস্তুত করে যত দ্রুত সম্ভব তত দ্রুত আমরা মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। শুধু এই না, এর বাইরে যেগুলো আমরা গণমাধ্যমে দিতে পারিনি, আমি পার্সোনালি আমার সোশ্যাল মিডিয়ায় সেই আন্দোলনের শুরু থেকে আমি লিখেছিলাম, পিচডালা রাজপথ রক্তে লাল, এভাবে নিশ্চুপ আর কতকাল, অনেক লেখা লিখেছি। এবং যে ঘটনাগুলো গণঅভ্যুত্থানের সময় যখন 19 জুলাই যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়ার জন্য গণহত্যা চালানো হয় এই যে রাজধানী জুড়ে, সে ঘটনা যখন কোনো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যখন আমরা প্রচার করতে পারি নাই, তখন যখন ইন্টারনেট ফিরে এসেছে তখনই কিন্তু আমরা এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় তথ্য চিত্র আমাদের সোশ্যাল মিডিয়া আমরা তুলে ধরেছি, মানুষের কাছে জানানোর চেষ্টা করেছিলাম যে আসলেই কীরকম গণহত্যা হয়েছিল, কীরকম ম্যাচাকার করা হয়েছিল। শুধু এইটা না, এর বাহিরে যারা এই আন্দোলনকারী ছিল তাদের প্রত্যক্ষভাবে ইনফরমেশন বা তথ্য দেওয়ার ক্ষেত্রে আমরা বড় একটা ভূমিকা পালন করেছি। আমার এখানে মনে আছে যে মোসাদ্দেক ইবনে আলী এবং রাফি সহ আরো বেশ কয়েকজনকে পল্টন থেকে কিন্তু পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। যখন তাদেরকে টেনে হিস্টে গাড়িতে উঠানো হয়, তখন আমি পুলিশকে জিজ্ঞেস করলাম তাদেরকে কোথায় নেওয়া হয়েছিল, বলেছিলাম আমরা জানি না, বলছি শাহবাগ কিংবা রমনা। পরবর্তীতে আমরা দুইজন সাংবাদিক রমনা মডেল থানায় গিয়েছিলাম তাদের বিষয়ে তথ্য নেওয়ার জন্য, কিন্তু সেখানে গিয়ে আমরা তাদের কোনো তথ্য পাইনি। পরবর্তীতে জানতে পারি তাদেরকে এখান থেকে সরাসরি শাহবাগ থানার একটা গাড়ি তাদেরকে ডিবি অফিসে নিয়ে যায়। তো এই যে এই তথ্যগুলোর সাথে সাথে যারা আন্দোলনকারীদের যারা আছে তাদেরকে দেওয়া থেকে শুরু করে, এবং 5 আগস্ট বিশেষ করে শাহবাগে যেখানে কোনো পিঁপড়া দুখার মতো জায়গা যখন ছিল না, তখনও আমরা সেখানে সাংবাদিক হিসেবে প্রবেশ করার পর এই আন্দোলনের যারা আন্দোলনকে চালিয়েছিল তাদেরকে যে ইনফরমেশন দেওয়া, সেনাবাহিনীর অবস্থান কোথায়, পুলিশের অবস্থান কোথায়, পুলিশের ভূমিকা কি ছিল, এই যে তথ্যগুলো দেওয়া থেকে শুরু করে আমরা যেই ভূমিকাটা রেখেছিলাম এইটি কোথাও কোনোভাবেই আসেনি। তো আমরা আসলে আমাদের ভূমিকার কোনো কৃতিত্ব চাচ্ছি না। আমরা যেই গণ অভ্যুত্থান দেখেছি, যে একটি গণহত্যা দেখেছি, এইটি সম্পর্কে জনগণের কাছে যে তথ্য এবং বস্তুনিষ্ঠ যে তথ্য তুলে ধরতে পেরেছি এবং জনগণকে যে এক হওয়ার ক্ষেত্রে যে বড় ভূমিকা রাখতে পেরেছি, এটি আমরা আমাদের বড় কৃতিত্ব বলে মনে করছি। এবং আগামী দিনে আমরা এই যে একটি কল্যাণমুখী রাষ্ট্র যেটি আমরা চাচ্ছি সকলের, সেই রাষ্ট্রই গঠন হোক, এইটি আমরা দাবি করব। এবং আজকের আয়োজন মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন যারা আয়োজন করেছেন এবং যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমাদের 5 জন সহকর্মী ভাই শহীদ হয়েছেন, তাদেরকে নিয়ে আমরা কোনো টেবিলে আলোচনা দেখতে পাই না। এখানে যারা জুলাই আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন জাতীয় নেতৃবৃন্দগণ রয়েছেন। আমি শুধু এই যে আমরা মোবাইল দিয়ে যারা কাজ করেছিলাম জুলাই আন্দোলনে, জাস্ট আমি 2টা উদাহরণ দেবো, বেশি দিব না। সেটি হচ্ছে যখন ঢাকা কলেজের শিক্ষার্থী ফায়াজ, তাকে যাত্রাবাড়ি থানা থেকে পুলিশ হত্যা মামলা আটক করা হয়। তাকে কয়েকদিন ডিবিতে রাখার পর পুলিশ তাকে মহানগর দায়রা জজে তোলা হয়। সেখানে আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। আমি ব্যক্তিগতভাবে, আমি সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার, আমি সেখানে খুব দ্রুত সময়ের মধ্যে ফুটেজটা সংগ্রহ করি এবং অফিসে খুব দ্রুত পাঠাই। পাঠানোর পর এই ফুটেজ যখন 7 দিনের রিমান্ড দেখা গেল শিক্ষার্থীর, এটি এত পরিমাণে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়, মুহূর্তে ঝড় তুলে সোশ্যাল মিডিয়া, দেশি বিদেশি গণমাধ্যমে। পরবর্তীতে এক আইনজীবী সেই প্রতিবেদনটি হাইকোর্টে রিট করেন। রিটের ফলে পরের দিন আবারও জজ কোর্ট তার রিমান্ড স্থগিত করে
তাকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠান। আমি আরেকটি কথা বলবো, 3 আগস্ট, দুঃখিত 2 বা 1 আগস্ট হবে, সেটি হচ্ছে নুরুল হক নূর। তাকে জজ কোর্টে তোলা হয়েছিল, বৃষ্টি হচ্ছিল, গণমাধ্যম সংখ্যা খুব কম ছিল, তাকে লিফটে তোলা হচ্ছিল, তার ওয়াইফ সঙ্গে ছিল, তার বাবা সঙ্গে ছিল, তার হাতে হাত করা পরানো। তাকে আমি বললাম যে নূর ভাই, দেশের এই পরিস্থিতি আপনি এখন কি মেসেজ দিবেন? উনি আমাকে বলেন যে সরকার 90% পড়ে গেছে, 10% ধাক্কা দেন। এটি প্রথম আমি নিউজ শিরোনাম পোর্ট করি এবং সেই শিরোনামের পরে প্রত্যেকটা টেলিভিশন, প্রত্যেকটা অনলাইন, প্রত্যেকটা পত্রিকা সেই কোর্ট শিরোনাম করে নতুন এক বিস্ফোরণ ঘটায়। জাস্ট আমি এইটুকুই বলছি যে এই জুলাই গণ অভ্যুত্থানে আমরা যারা মাল্টিমিডিয়ায় কাজ করেছি, আমাদের ভূমিকা বলে শেষ করা যাবে না। যদিও আগে পরে আমরা যারা এই গণমাধ্যমগুলোতে আছি মাল্টিমিডিয়াতে, সেই সব ভাবে কিন্তু আমাদের সঙ্গে বসা হয়নি। যাই হোক, অনেক আলোচক রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি সুন্দর একটি আয়োজন করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।